জুলাই অভ্যুত্থানের পরে এই অন্তর্বর্তীকালীন সরকার যে অর্থনীতিটা পেয়েছে সেখানে তো আমরা দেখেছি যে অর্থনীতির প্রায় সব সূচকই কিন্তু একটা দুর্বল অবস্থানে ছিল, বেশ দুর্বল অবস্থানে ছিল। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা। ব্যাংকিং খাতের ভূমিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ পুঁজির উৎস যেটা যোগায় সেটা তো ব্যাংকিং খাত থেকে আসে। এবং আপনাদের ইতিহাস ঘাটলে দেখবেন যে যা বাংলাদেশের যে এই উদ্যোক্তা শ্রেণী তৈরি হয়েছে সেটা কিন্তু বাংলাদেশের যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক, তখন তো একটা সেন্ট্রালাইজড ইকোনমি ছিল, এই রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোই কিন্তু তাদেরকে বিভিন্নভাবে সহায়তা করে তাদেরকে গড়ে তুলেছিল। তো সেই রকম একটা ভূমিকা যে খাতটা ছিল, সেই খাতটা আস্তে আস্তে এই 50 বছর পরে এসে এরকম একটা জঞ্জালপূর্ণ অবস্থায় পৌঁছেছে। সেটা কিন্তু ইচ্ছাকৃতভাবেই করা হয়েছে, কারণ আমাদের অর্থনীতির আকার বেড়েছে, সেই অনুযায়ী কিন্তু এই ব্যাংকিং খাতের ভূমিকাটা অনেক বেড়েছে। এবং যেহেতু আমাদের আর্থিক খাতের গভীরতাটা অনেক কম, ব্যাংকিং খাতকে নির্ভর করেই এখানে দাঁড়িয়ে আছে। ব্যাংকিং খাতের ভূমিকাটাই মূল আর্থিক খাতের মূল উৎস। তো সেই জন্য এই খাতে যখন কোনো সমস্যা সৃষ্টি হয় সেটা কিন্তু শুধুমাত্র ব্যক্তি খাতের উদ্যোক্তারা না, পুরো অর্থনীতিটার উপর একটা প্রভাব পড়ে। ভালো হলে সেটা ইতিবাচক প্রভাব ফেলবে এবং খারাপ হলে সেটা নেতিবাচক প্রভাব ফেলবে। এবং সেটাই আমরা প্রতিফলন দেখতে পেয়েছি যে এই 2024-এর জুলাই অভ্যুত্থানের পরে এই অন্তর্বর্তীকালীন সরকার যে অর্থনীতিটা পেয়েছে সেখানে তো আমরা দেখেছি যে অর্থনীতির প্রায় সব সূচকই কিন্তু একটা দুর্বল অবস্থানে ছিল, বেশ দুর্বল অবস্থানে ছিল। এর মধ্যে ব্যাংকিং খাতও অন্যতম একটা দুর্বলতম জায়গায় ছিল। সেখান থেকে অনেক ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু সংস্কার কর্মসূচি বলি কিংবা বিভিন্ন ধরনের নীতিমালার কথা বলি, সেটা কিন্তু দৃশ্যমান হয়েছে শুধুমাত্র আর্থিক খাতে এবং বিশেষভাবে বলতে গেলে ব্যাংকিং খাতে। এবং এই ব্যাংকিং খাতের বিভিন্ন ধরনের সংস্কার যেগুলো হয়েছে সেগুলোর কিছু কিছু ফলাফল দেখা যাচ্ছে ইতিমধ্যেই, কিন্তু সংস্কার যেহেতু একটা চলমান প্রক্রিয়া, সংস্কারের ফলাফল পেতে অনেক দেরি হয়, সেজন্য আমরা এখনো পর্যন্ত সেগুলোর পুরো ফলাফলটা দেখতে পাইনি, পুরো উপকারটা পাওয়া যাচ্ছে না। কিন্তু যেটা চলমান হয়েছে, আশা করা যায় ভবিষ্যতে যদি এটা চলমান থাকে তাহলে আমরা ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারব। এখন এই যে ব্যাংকিং খাতের বিভিন্ন সমস্যা, যে আন্তর্জাতিক মানদণ্ডে যেটা আমরা ক্যামেল বলে থাকি, যে এখানে মূলধনের পর্যাপ্ততা, এখানে তারল্য, এখানে ঋণের যে মন্দ ঋণ ইত্যাদি, এই সব ধরনের সূচকেই কিন্তু ব্যাংকিং খাতটা খুব দুর্বলতম অবস্থায় ছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যেটা নিয়ে সবসময় ব্যাংকিং খাতের স্বাস্থ্য বোঝার জন্য, সেটা হচ্ছে যে মন্দ ঋণ, নন পারফর্মিং লোন। এটা আগে আমরা 24 সাল পর্যন্ত দেখেছি যে 24 সালের মাঝামাঝি তখন 11-12%, সেটাই কিন্তু অনেক বেশি ছিল। আন্তর্জাতিক মানদণ্ডে এটাকে সিঙ্গেল ডিজিটে আনার কথা বলা হয়েছিল, কিন্তু এখন আমরা এসে দেখেছি যে এটা 35-36% যেয়ে পৌঁছেছে। 6.44 লক্ষ কোটি টাকা মন্দ ঋণ। আর বাংলাদেশের বাজেটের আকার কত? 7.9 লক্ষ কোটি টাকা, অর্থাৎ প্রায় 81%, 81.5% এই বাজেটের আকারের ওই সমপরিমাণ অর্থ আসলে আমাদের মন্দ ঋণ, এনপিএল। তো এটা তুলনাটা বোঝার জন্য যে একটা দেশের বাজেটেরই 80% উপরের সমপরিমাণ অর্থ হচ্ছে যে মন্দ ঋণ হয়েছে। এই ঋণগুলো কবে কিভাবে আসবে সেগুলো আমরা এখনো জানি না, সেই উদ্দেশ্যেই কাজ চলছে।